জঙ্গল আর খনিজ সম্পদে সমৃদ্ধ উত্তর পূর্ব ভারতের সর্ববৃহৎ রাজ্য আসাম। নাগা, মিজো, মণিপুরি আর পাটকাই পাহাড়ে ঘেরা এই রাজ্যের ভারতের সাংস্কৃতিক আর প্রজনন মানচিত্রে গুরুত্ব অপরিসীম। উত্তরের ডিগবয় থেকে দক্ষিণের ব্যারাক উপত্যকা, পূর্বের ডিব্রুগড় থেকে পশ্চিমের বনগাইগাঁও, সমগ্র রাজ্যটিতে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য জাতীয় উদ্যান আর ইতিহাস সমৃদ্ধ প্রাচীন জনপদ। আর তার সাথে রয়েছে ব্রহ্মপুত্রের বিশালতা, জগৎ বিখ্যাত কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। কলকাতা থেকে শুরু আর কাজিরাঙ্গায় গিয়ে শেষ। আর তার সাথে থাকছে জঙ্গলের মধ্যে রাত্রি যাপন, একশৃঙ্গ গন্ডার দর্শন, আরও কত কি। মই এটি যাযাবর, ধরারতি হিঙে দীপাঙ্গে লরু, নিপিসারি নিজা ঘর। মই এটি যাযাবর। আফটারনুন ফ্রেন্ডস, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আসামের নওগাঁ জেলার একটি ছোট্ট টাউন চাপার মুখে। তো আমার উদ্দেশ্য হলো এখন আমি কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক দেখতে যাব আর কি। তো সেখানে গিয়ে আমি টাইগার, বাঘ দেখার ইচ্ছে আছে আর কি। এছাড়া তো গন্ডার তো আছেই, আপনারা সকলেই জানেন। তো শুরু হতে চলেছে আসাম সিরিজ, পরপর ভিডিও আসবে এর ওপরে। তো আমি জাস্ট এক্ষুনি এই রানী কমলাবতী আগরতলা এই যে গাড়িটা আছে, এই গাড়িটা থেকে নামলাম। আমি শিলিগুড়ি থেকে এলাম। আমি পরে আপনাদেরকে দেখাবো আমি কী করে সমগ্র যাত্রাটা করেছি কলকাতা থেকে এই অবধি, প্রায় 1200 কিলোমিটার, 1210 কিলোমিটারের মতো ডিস্টেন্স। তো এবার আমার টার্গেট হলো সেখানে বাইরে গিয়ে গাড়ি ধরা আর কাজিরাঙ্গার উদ্দেশ্যে যাত্রা করা। এখান থেকে আরও প্রায় যেতে হবে 110 কিলোমিটারের মতো। তো চলুন তাহলে আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যাই আর দেখি কী কী গাড়ি টাড়ি পাওয়া যায় এখান থেকে। এটা একটা ছোট্ট টাউন, এখান থেকে বাস পাওয়া যায় না যতদূর জানি। তো চলুন তাহলে আমার সাথে। তো বন্ধুরা, কথা প্রসঙ্গে জানিয়ে রাখি যে চাপার মুখ হলো কাজিরাঙ্গা যাওয়ার জন্য সবথেকে নিয়ার বাই রেল স্টেশন, যেখান দিয়ে অনেক এক্সপ্রেস পাস করে। তো সেজন্য আমি এখানে নামলাম। তো আমি যেদিকে, এদিকে হলো গৌহাটি, এদিকটা গৌহাটি, আর এদিকে হলো নর্থ ইস্ট ফ্রন্টিয়ারের আরও মানে আগরতলার দিকে যাওয়ার ট্রেনগুলো পাস করে চাপার মুখ জংশনের ওপর দিয়ে। তো আমি এবার যাব এই দিকে, সোজা যাব। এখান থেকে নিচে কিছু অটো পাওয়া যায়, কাজিরাঙ্গা যাওয়ার জন্য একটা জায়গায় যেতে হবে। সেখান থেকে আমি আস্তে আস্তে অন্য গাড়ি নিয়ে, বাস হলে বাস হবে বা এমনি গাড়ি হলে এমনি গাড়ি হবে, যেরকম পাবো সেরকম সেই গাড়ি করে আমি কাজিরাঙ্গা যাবো। যেতে এখান থেকে গাড়ি পাওয়া শক্ত বললো লোকাল লোকেরা। যাই হোক, চেষ্টা করতে হবে আমাকে বের করার কী কী উপায় আছে দেখার। বন্ধুরা, আমি এখন যাচ্ছি রোহার পথে। রোহা বলে একটা
ছোট টাউন আছে। তো রোহাতে আর কি কাজিরাঙা কানেক্টের যে হাইওয়েটা, সেই হাইওয়েটাকে পাবো আমি। তো সেখান থেকে বাস পেতে পারি বা অন্যান্য গাড়ি পাবো। কি পাবো আমি এখনও জানি না, তবে আমি ড্রাইভারকে বলে দিলাম যে এমন একটা জায়গায় নিয়ে চলো, আমি চিনি না, যেখান থেকে ইজিলি গাড়ি অ্যাভেলেবেল হয় আর কি, সেটা বললাম। বা বাংলা বোঝে, যদি অসমীয়া তবু বাংলা বোঝে, কারণ অসমীয়া সবাই বাংলা বোঝে, আপনারা জানেন মোটামুটি। আর আমি ঠিক এই মুহূর্তে চাপারমুখ জংশনের ঠিক বাইরে অটো স্ট্যান্ডে বসে আছি। বন্ধুরা গাড়ি পেয়ে গেছি, আমি একটা চট করে বাসে উঠে পড়ছি এখান থেকে, এই রাহা মোড় থেকে। চলুন। তো বন্ধুরা এই বাসটি পেয়ে গেলাম, লাকিলি আর কি। বাস কাহা যাতা ভাই? হ্যাঁ আচ্ছা, তেজপুর যাতা है। তো তেজপুরের গাড়ি আর কি। তো ये मोड़ तो রাহা মোড় বলতে হয়, রাহা। তো এই জায়গাটির নাম হলো রাহা, যেখানে আমাকে এই টমটমে ছেড়ে দিল চাপারমুখ জংশন থেকে। তো টমটমে করে এই হাইওয়ের মুখে এসে আমি এই গাড়িটা পেয়ে গেলাম। এবার এখান থেকে কাজিরাঙার দূরত্ব মোটামুটি 90 কিলোমিটারের মতো, 90 কিলোমিটারের মতো ডিস্টেন্স আছে। তো যেদিকে যাচ্ছি আমরা, এই যে রাস্তাটা, এটা হলো কাজিরাঙার দিকের উল্টো দিকে এই রাস্তাটা আসছে অ্যাকচুয়ালি গৌহাটি থেকে। তো এনজয় করুন এই রোড ট্রিপটা বন্ধুরা। তো পৌঁছাতে সন্ধ্যে ঘনিয়ে যাবে আর কি। তারপরে থাকছে একটা চমক আপনাদের জন্য, কারণ আমি এবারে নর্মাল করে হোটেলে উঠছি না, আমি একটা ক্যাম্প স্টেতে উঠবো। তো দেখাবো ক্যাম্পগুলো কীরকম হয় আর রাতে ক্যাম্পিংটা কীরকম হবে। ঠিক জঙ্গল আর ন্যাশনাল পার্কের ঠিক গায়ে এই ট্রেনগুলো রয়েছে। চলুন তাহলে বন্ধুরা, পৌঁছাতে প্রায় আরও ঘন্টা দুয়েকের মতো সময় লাগবে। বন্ধুরা বাস থেকে নেমে গেলাম আমি। তো জায়গাটির নাম হলো কলিয়াবর। ওই কলিয়াবরে এসে আবার গাড়ি চেঞ্জ করতে হলে, মানে আমাকে 3টে গাড়ি চেঞ্জ করতে হবে। প্রথমে চাপারমুখ থেকে অটো করে এই বাসটা ধরালো, তারপর এই বাস থেকে বাসে করে কলিয়াবরে এলাম। আর কলিয়াবর থেকে আরেকটা অটো ধরবো, আবার ধরে যাবো কাজিরাঙা। ওই যে পেছনে অটোগুলো দাঁড়িয়ে আছে, এই গাড়িগুলোতেই। তো বন্ধুরা দেখছেন আপনারা কী করে আমি কাজিরাঙা যাচ্ছি। বেশ টাফ আছে। চাপারমুখ থেকে আমি ভেবেছিলাম অনেক ইজি হবে, কিন্তু কোনো গাড়ি ডাইরেক্ট যাচ্ছে না, বারে বারে ব্রেক করে করে আসতে হচ্ছে আমাকে। যাই হোক, এবারে গন্তব্য হলো ঝাকলাবান্ধা। কলিয়াবর থেকে যাবো ঝাকলাবান্ধা। তো চলতে চলতে একবার দেখে নিন আমি কী করে কলকাতা থেকে শিলিগুড়ি এলাম প্রথমে, তারপরে শিলিগুড়ি থেকে চাপারমুখ এলাম। এগুলো অনেক পর্বে বিভক্ত এই বিশাল যাত্রাটা। তো দেখতে থাকুন একে একে, তারপর আবার ফিরে আসবো আমি যখন রিসর্টে ঢুকবো কাজিরাঙাতে। বন্ধুরা দিনটা ছিল এক শুক্রবার। সপ্তাহের শেষে সমস্ত কর্মব্যস্ততা, অফিসের কাজকর্ম সব কিছুকে বিদায় জানিয়ে এক নতুন জগতে হারিয়ে যাওয়ার পালা। এবারের গন্তব্য আবারও সেই ছোটোবেলার শিলিগুড়ি শহর, তবে উদ্দেশ্য এবার উত্তরবঙ্গে যাওয়া না, একটু অন্যদিকে। উত্তরবঙ্গের সব জেলাগুলোকে ক্রস করে আমার উদ্দেশ্য হলো প্রতিবেশী রাজ্য আসামে প্রবেশ করা, যেখানে আমি দেখতে চলেছি বিশ্ববিখ্যাত কাজিরাঙা ন্যাশনাল পার্ক। আর সেই জন্যই আমার এই দীর্ঘ সফরের সূচনা ঘটল ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার এই নীল রঙের বাসটিতে করে আমি ছুটে চললাম কলকাতা শহর ছেড়ে গ্রামগঞ্জ পেরিয়ে উত্তরবঙ্গের পথে। পথে পড়ল প্রচুর ইন্টারেস্টিং জায়গা। প্রথমে পড়ল কৃষ্ণনগর, সেখানে আমরা একটু বিরতি নিলাম খাবারের জন্য। রাত্রির বেলা খাবার দাবার খেয়ে হালকা ঘুম, চোখ খুলতেই দেখলাম নিকশ কালে ফরাক্কা। বাসটি ক্রস করলো ফরাক্কার বিশাল ব্রিজটিকে। মাঝে মাঝে দেখতে পেলাম বাসের সঙ্গে ট্রেনের ক্রসিং। উত্তরবঙ্গের দিক থেকে কিছু ট্রেন আসছিল, সেগুলো ফরাক্কা ব্রিজ অতিক্রম করছিল। প্রায় আধ ঘন্টা ধরে
ওই বিশাল লম্বা বৃষ্টিকে অতিক্রম করলো আমাদের বাসটি। তারপরে পৌঁছলো মালদা টাউন, তখন মধ্যরাত্রি। মালদাতে কিছু যাত্রীকে নামিয়ে আর কিছু যাত্রীকে উঠিয়ে বাসটি আবার ছুটে চলল গন্তব্যের পথে। ভোরের আলো ফুটতে ফুটতে দেখলাম হালকা হালকা চা বাগান। বুঝলাম উত্তরবঙ্গের মূল ভূখণ্ডে আমরা প্রবেশ করেছি। বাসটি একটু লেট ছিল, লেটে ছাড়ার জন্য লেট মেকআপ করার চেষ্টা করছিল। সকাল 6টায় বাসটি ঢোকার কথা ছিল শিলিগুড়ি শহরে, কিন্তু ঢুকতে ঢুকতে প্রায় 6:20 বাজিয়ে দিল। তাতে কোনো আমার অসুবিধা হয়নি। বাস স্ট্যান্ড থেকে নেমে আমি শিলিগুড়িতে একটি লজের সন্ধানে ছুটে চললাম দেশবন্ধু পাড়ার দিকে। সাধারণত দেশবন্ধু পাড়াতেই আমি উঠি শিলিগুড়িতে গেলে, এবং লজটির নাম হলো ক্লাসিক লজ। একদিনের সাময়িক বিশ্রাম, তারপর আবারও শিলিগুড়ি থেকে প্রায় 600 কিলোমিটার ছুটে চলা। রাত্রির হতে না হতেই আমি বেরিয়ে গেলাম লজ ছেড়ে মালপত্র নিয়ে নিউ জলপাইগুড়ি স্টেশনের পথে। নিউ জলপাইগুড়ি থেকে গিয়ে দেখি ট্রেনটি অনেকটা লেট। যাই হোক, রাতের নিউ জলপাইগুড়িকে অন্য আঙ্গিকে আমি উপভোগ করার চেষ্টা করলাম। সাধারণত রাত্রিবেলা নিউ জলপাইগুড়িকে আমি উপভোগ করিনি। একে একে বিভিন্ন ট্রেন পাস করছিল নিউ জলপাইগুড়ির ওপর দিয়ে, যেরকম হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী, গৌহাটি নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস, ব্রহ্মপুত্র মেল, সরাইঘাট এক্সপ্রেস, আরও কত কি। দীর্ঘক্ষণ ওয়েট করার পরে অবশেষে আমাদের ট্রেনটি এলো প্রায় ভোর নাগাদ। ট্রেনটি অনেকক্ষণ লেট ছিল লাইনে কাজকর্মের জন্য। আমাদের ট্রেনটির নাম হলো আগরতলা বাউন্ড ফেস্টিভ্যাল স্পেশাল এক্সপ্রেস। এই স্পেশাল এক্সপ্রেস ট্রেনগুলো সাধারণত কখনো কখনো আমি দেখেছি লেট করে। এরপর ভোরবেলা শিলিগুড়ি শহরকে বিদায় জানিয়ে আস্তে আস্তে আমরা ছুটে চললাম আসামের পথে। শিলিগুড়ি অতিক্রম করার পরেই দেখলাম তোরসা ব্রিজ। ট্রেনটি প্রবেশ করলো জলপাইগুড়ি জেলাতে। জলপাইগুড়ি রোড স্টেশন ক্রস করে আরও বেশ কিছুটা পথ পেরিয়ে আমাদের ট্রেন প্রায় 160 কিলোমিটার চলার পরে প্রবেশ করলো নিউ কুচবিহার জংশন। নিউ কুচবিহারে নেমে আমি একটু পুরি তরকারি খেয়ে নিলাম, কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি। এইসব করে আস্তে আস্তে আমাদের ট্রেন দেখলাম আলিপুরদুয়ার ক্রস করে বেরিয়ে গেছে পশ্চিমবঙ্গ ছেড়ে এবং ঢুকেছে আমাদের প্রতিবেশী রাজ্য আসামে। প্রথম স্টেশনটি হলো শ্রীরামপুর, অসম। পথে পড়ল বনগাইগাঁও জেলার নিউ বনগাইগাঁও জংশন। এখান থেকে আপনারা নেমে চলে যেতে পারেন মানস ন্যাশনাল পার্ক। এটা কিন্তু একটা দারুণ দ্রষ্টব্য স্থান আসামের। মানস ন্যাশনাল পার্ক কাজিরাঙ্গার মতোই আরেকটি ন্যাশনাল পার্ক, আকারে একটু ছোট অবশ্যই, এবং এখানেও কিন্তু গন্ডারের দেখা মেলে। এই নিউ বনগাইগাঁওতে নেমে আমরা অনেক জায়গায় বেড়াতে গেছিলাম যখন আমরা উত্তরবঙ্গে থাকতাম। এই নিউ বনগাইগাঁও ছেড়ে আস্তে আস্তে ট্রেনটি আসামের ভেতরে প্রবেশ করছিল। একে একে কোকরাঝাড়, বরপেটা, নিউ কামাখ্যা হয়ে ট্রেনটি প্রবেশ করলো গৌহাটিতে। গৌহাটিতে অনেকক্ষণ ট্রেনটি দাঁড়িয়েছিল। বিভিন্ন ট্রেনের সাথে সাক্ষাৎকার হলো গতিপথে, যেরকম গৌহাটি আগরতলা স্পেশাল এক্সপ্রেস, গৌহাটি ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস, আরও কত কি। পেরিয়েছিলাম বিশাল বড় সরাইঘাট সেতু, যার উপর দিয়ে চলে বাস আর গাড়ি, আর নিচ দিয়ে যায় ট্রেন। ভূপ্রকৃতির সামান্য পরিবর্তন, সবুজের সমারোহ, হালকা হালকা পাহাড়ের শ্রেণী আর ব্রহ্মপুত্র নদের উপস্থিতি জানান দিচ্ছিল যে আসাম রাজ্যের ক্রমশ অভ্যন্তরে আমরা প্রবেশ করছি। ইলেকট্রিক ইঞ্জিনে টানা আমাদের এই ট্রেনটির ইঞ্জিন বদল হলো এই গৌহাটি স্টেশনে। গৌহাটি থেকে একটি ডিজেল ইঞ্জিন লাগলো, কারণ ট্রেনটি চলে যাবে আসামের আরও ইন্টেরিয়ার পার্টে এবং একে একে উত্তর পূর্বের বিভিন্ন রাজ্য ক্রস করে
এটি চলে যাবে আগরতলার পথে। গুয়াহাটি ক্রস করার পরে আমি একটু অধৈর্যই হয়ে পড়লাম, কারণ অনেকক্ষণ যাত্রা হয়ে গেছে। কিন্তু বেশিক্ষণ সময় লাগলো না, মাত্র 1.5 ঘন্টায় 100 কিলোমিটার পথ পেরিয়ে ট্রেনটি পৌঁছালো চাপারমুখ জংশনে, আসামের নওগাঁ জেলার চাপারমুখ, যেখানে নেমে বহু মানুষ কাজিরাঙ্গার পথে যায়। প্রায় 1200 কিলোমিটার দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে আমি পৌঁছালাম আমার ডেস্টিনেশনে। এরপর দেখুন চাপারমুখ থেকে আমি কী করে কাজিরাঙ্গা পৌঁছালাম। বন্ধুরা, এসে গেছি হলং ইকো ক্যাম্পে। তো ইকো ক্যাম্প তো আইডিয়ালি সত্যি ক্যাম্পে ভরা জায়গাটার নামটা সার্থক। তো প্রচুর ক্যাম্প রয়েছে চারিদিকে, দেখাচ্ছি দেখুন। এই দেখুন চারিদিকে খালি টেন্ট, ওইটা একটা টেন্ট, এদিকে আবার একটা টেন্ট আছে, এটা আবার একটা টেন্ট, ওইটা আমার টেন্ট, এটা হচ্ছে কিছু খাবার, কমন খাবার জায়গা। এখানেও কিছু টেন্ট ফেন্ট টাইপের কিছু একটা আছে, ওইটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, গেটটা বন্ধ হয়ে যায়। আর পেছন দিকেও টেন্ট আছে, নানা রকম বারবিকিউ টারবিকিউ এইসব করে। রাত্রিবেলা বলে খুব ক্লিয়ার আসছে না দৃশ্যগুলো, সকালের দিকে হলে ভালো করে দেখাবো। দেখুন বারবিকিউ করেছে, এই হলো সংক্ষিপ্ত বিবরণ। এদিকে টয়লেটগুলো, খুব ইন্টারেস্টিং জায়গাটা। ঠিক পেছনেই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, এখানে ট্র্যাশ ফ্যাশ রাখা আছে, এখানে বাইকিংয়ের জন্য ব্যবস্থা করা আছে, এদিকে খাবারের বন্দোবস্ত আছে। তো ফিরে এলাম। সুপ্রভাত বন্ধুরা, দ্বিতীয় দিন হলং থেকে আপনাদেরকে ওয়েলকাম করি। তো হলং ইকো রিসর্টটা কালকে রাতে খুব ভালো দেখাতে পারিনি, তো একবার দেখে নিন এখন ঠিক কীরকম দেখতে রিসর্টটাকে। বেসিক্যালি ইকো হাট, এটা একটা, চারিদিকে খালি হাটই রয়েছে আর কিছু নেই। এখানে আমি ছিলাম, এরকম উপরে খড় দিয়ে ঢাকা রয়েছে, আর এখানে লাইটের ব্যবস্থা আছে। আর ভেতরটা একবার দেখিয়ে নিই, খুব ক্লিয়ার আসবে কিনা জানি না, অন্ধকার আছে, ভেতরে লাইটের ব্যবস্থাটা করেনি এরা। খুবই বেসিক ফেসিলিটি আর কি। এই যে দেখুন, এটা হচ্ছে ভেতরটা। আর এদিকে রয়েছে আরও দুটো হাট আর কি, এখানে ফ্রি ওয়াইফাই এর ব্যবস্থা আছে। আর এখানে টয়লেটের এরিয়াটা এদিকটা, আর এদিকেও বেশ অনেকগুলো হাট রয়েছে। এখানে একটা বড় গ্রুপ এসছে হায়দ্রাবাদ থেকে। আর সামনের এই যে পোর্শনটা দেখছেন, এই যে আর একটা হাট মতো এরিয়াটা, এখানে খাবার দাবারের বন্দোবস্ত আছে আর কি। এই জায়গাটাতে খাবার দাবারের বন্দোবস্ত আছে। প্রচুর বাইক রাখা আছে, কারণ এখানে বাইক নিয়ে লোকে যায়, বাইক বিভিন্ন জায়গাতে যায়, এনাদেরই সব। এটা ঠিক জানি না কি, এটা স্টেজ মতো একটা করা আছে, এখানেও লোকে থাকে যতদূর দেখে মনে হচ্ছে ভিতরটাতে। আর এটা হচ্ছে বাইরেটা, বাইরের এরিয়াটা। এখানে গাড়িটারি পার্ক করানো আছে, গাড়িতে করে ওরা এসছে, একটা গ্রুপ এসছে কালকে। তো এই হলো ছোটো করে এই হলং রিসর্টটা, হলং ইকো ক্যাম্প। ইন্টারেস্টিং আর কি। মাত্র 500 টাকা ভাড়া ঘরগুলোর, মানে খুবই বেসিক ফেসিলিটি নিয়ে, তবে খারাপ না, ঠিক আছে।
আর একটু বেশি ফেসিলিটি হলে ভালো হতো আর কি, বেসিক দিচ্ছে। তো সেই জন্য আমি কোনোদিনও এই ধরনের এত বেসিক ফেসিলিটি নিয়ে সত্যি কথা বলতে কি কোথাও ক্যাম্পিং করিনি বা কোনো হোটেলে থাকিনি, সেজন্য আমার একটু শুরুতে অ্যাডজাস্ট করতে অসুবিধা হয়েছিল। ঠিক আছে, আস্তে আস্তে অ্যাডজাস্ট করে নিচ্ছি, সেটা অসুবিধা নেই। চাইলে আপনারা থাকতে পারবেন খুব সস্তায়, কিন্তু এত সস্তায় আপনারা কোনো হোটেল পাবেন না এখানে আশপাশের কোনো এরিয়াতে, মাত্র 500 টাকায়। তো কিছুক্ষণ পরে আমি সাফারি করতে বেরোবো কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের মধ্যে। এটা জানেনই আপনারা, একটা জগৎ বিখ্যাত ওয়ার্ল্ড ফেমাস ন্যাশনাল পার্ক। এটা আসামে বিশাল বড় এরিয়া, ম্যাসিভ এরিয়া। তো কিছুক্ষণ পরে গাড়ি আসবে, সাফারি গাড়ি, সামনেই ফোন করে দিয়েছি। তো এসে আমাকে পিক করবে এই রিসর্ট থেকে। আর এই হলো ফোন নাম্বার ওনাদের, এই ইকো রিসর্টের বা ইকো কটেজের, ইকো হার্টের, এই যে 9954 এই নাম্বারটা। আমাদের গাড়িটি এখন আস্তে আস্তে ন্যাশনাল হাইওয়ে 37-এর মধ্যে যাচ্ছে, কারণ ওই যে গ্রাম এরিয়াটা দেখলেন ওখান থেকে এখানে আসতে হবে, তারপর একটা গেট পড়বে, সেই গেট দিয়ে ঢুকবেন আর কি। এক ঝলকে দেখে নিন কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। স্যালিয়েন্ট ফিচার যেগুলো আছে সেগুলো লেখা আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, salient feature of Kaziranga National Park and Tiger Reserve, world largest population of greater one-horned rhinoceros, 2613, highest density of Royal Bengal tiger, 104, world largest population of Asiatic wild buffalo, 2565, significant population of Asiatic elephant, 1200 plus, world largest population of eastern swamp deer, 1129, important bird area, 556 species including 25 global important species, more than 550 plant species. এই জায়গাটা হলো বাগরি জোনের এন্ট্রি পয়েন্ট। দেখুন বাগরি জোন, এটা গাড়িটা সাময়িকভাবে দাঁড়িয়ে আছে কারণ আমাকে ক্যামেরার জন্য পারমিশন করাতে হচ্ছে। এখানে ইকো শপ রয়েছে একটা, এই যে এইটা হলো ইকো শপটা। অনেক কিছু পাওয়া টাওয়া যায় এখানে, হ্যান্ডিক্রাফটস, নানা রকমের জিনিস, আরও রেস্টুরেন্ট আছে ভিতরে একটা। এই আর একটা গাড়ি আবার রেডি হতে যাওয়ার জন্য সামনে। তো বন্ধুরা, অ্যাডভেঞ্চার অ্যাবাউট টু বিগিন। এটা ফার্স্ট অ্যাটেম্প্ট আমার, কারণ আমি মাল্টিপল অ্যাটেম্পটের প্ল্যান করে এসেছি, কারণ একটা অ্যাটেম্পটে সবসময় সব কিছু হয় না জঙ্গলের মতো জায়গাতে। তো এটা হলো ওয়েস্টার্ন গেট এরিয়া। সামনেটা ব্রিজের উপরে উঠলে আর ভালো দেখা যাবে। দেখুন এই যে সামনে ব্রিজটা, ব্রিজের মধ্যে উঠবো আর কি, ওইদিকে যেতে হবে। আগে এখানে হাতি টাতি বাঁধা থাকতো, একটা হাতি বাঁধা আছে, যদিও একটা বড় হাতি বাঁধা আছে এখানে। গাছের আড়ালে রয়েছে হাতিটা, এগুলো পোষা হাতি সব এখানে যেগুলো রাখা থাকে, কিছু গরু টরু চড়ছে। বন্ধুরা, আমরা খুব কাছে রয়েছি গন্ডারের, খুবই কাছে, কাছ থেকে নিচ্ছি। সকালে সব ব্রেকফাস্ট করতে বেরিয়েছে। এখানে দুটো ছোট আছে, বাকি দিন একটা বেশ বড় এবং একটা মিডিয়াম সাইজের। আবার জলে নেমে রয়েছে একটা দূরে। ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স। এই পাখিটা হলো ব্ল্যাক নাইক স্টক। দেখুন, ব্ল্যাক নাইক স্টক। क्या भैया, ब्लैक नाइक स्टॉक ही तो बोलते हैं। চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। আর ওইদিকে একটা গন্ডার আবার শুয়ে রয়েছে, আবার একজন জলের দিকে তাকিয়ে রয়েছে, চুপ করে বসে রয়েছে, অলস প্রকৃতির। কিন্তু এখানে একটা ওয়াইল্ড ওয়াটার বাফেলো আছে, দেখাচ্ছি দেখুন। ওই দেখুন দেখা যাচ্ছে ওয়াইল্ড ওয়াটার বাফেলোটাকে। আমরা অনেক
অনেকটা ভিতরে ঢুকে এসেছি বন্ধুরা। এই অঞ্চলটাতে হাতি রয়েছে। আমি একটি হাতিকে দেখতে পেয়েছি, পেছনের দিকটা দেখতে পেলাম, ঝাপসা করে বেরিয়ে গেল। আমি ক্যামেরা বন্দি করতে পারিনি। এই অঞ্চলটাতে হাতি রয়েছে। এই অঞ্চলে অতটা রাইনো নেই, শুরুর দিকে রাইনো ছিল। বেশি আবার জোরে শব্দ করা যাবে না। দেখুন বন্ধুরা, এখানে কতগুলো ওয়াইল্ড ওয়াটার বাফেলো রয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 জলে চলে গেছে। গরম পড়ছে, জলের মধ্যে শরীর চুপিয়ে বসে রয়েছে। বন্ধুরা দেখুন, এটাকে বলে হক ডিয়ার। ওইদিকে গন্ডার, এদিকে হরিণ। এই হরিণগুলোই আমি কিছুক্ষণ আগে দেখেছি, জল খাচ্ছিল। অনেকটা দূরে ছিল বলে আর দেখাতে পারিনি। বেশ শক্তিশালী শিং আছে মাথায়। ওইদিকে আবার একটা রয়েছে। এইদিকে আর একটা রয়েছে আবার পিছনের দিকটায়। বড় গন্ডার এটা। আরও একবার গন্ডারের দেখা মিলল। দেখুন, একটা ছোট বাচ্চা আছে আর বড় গন্ডার সামনে। এই নিয়ে বোধহয় 15 বার দেখলাম, 15টা গন্ডার দেখলাম। প্রচুর পপুলেশন আছে এখানে গন্ডারের। এখানে কোনো চাপ নেই, আসলেই আপনারা ওয়াইল্ড লাইফ দেখতে পাবেন। এবং কোনো গ্যারান্টি আছে বা নেই ওটা ভাবারই দরকার নেই, মানে গ্যারান্টেড ওয়াইল্ড লাইফ মিলবেই মিলবে। কাজিরাঙ্গা এতই বড় ন্যাশনাল পার্ক। এটা হলো একটা ওয়াচ টাওয়ার। তো বন্ধুরা, এখন আমি রেস্ট নিচ্ছি। সাফারি থেকে ফিরে এসে একটুখানি খাওয়া দাওয়া করলাম, একটু ফ্রেশ হলাম, হয়ে একটু ঘোরাঘুরি করছি এই এরিয়াটাতে একটুখানি, কারণ অনেক জার্নি হয়েছে আর সাফারিটাও সকালবেলা অনেক সকালেই ছিল। তো সুতরাং একটুখানি রেস্ট নিতেই হবে শরীরকে ঠিক রাখতে গেলে। তো সেটা করলাম, করে আবার দুপুরবেলা বেরোবো, দুপুর 2টোর পরে। সেটা হবে টাইগার সাফারি। বেসিক্যালি সেন্ট্রাল জোনে যাবো। এটা ওয়েস্ট জোনে গেলাম, রাইনো দেখলাম এবং অন্যান্য যে সমস্ত জীবজন্তু আছে সেগুলো দেখলাম। টাইগারটাকে দেখতে গেলে সেন্ট্রাল জোনে গিয়ে বেশ ওয়েট করতে হবে। যে সমস্ত স্পটগুলো আছে সেই সমস্ত জায়গায় গিয়ে আমাদেরকে আর কি ক্যামেরা নিয়ে রেডি হয়ে থাকতে হবে নিঃশব্দে। তখন টাইগার বেরোবে এবং তারপরে আমরা সেগুলোকে স্পট করতে পারবো। তো এরকম প্ল্যান আছে আর কি। প্ল্যান তো অনেক কিছুই থাকে, এখন কতটা কি সাকসেসফুল হয় না হয় এটা ডিপেন্ড করছে অবশ্যই লাকের ওপরে এবং সেই পার্টিকুলার মোমেন্টে কতটা অ্যামাউন্টের টাইগার কী বলবো পপুলেশান রয়েছে। যদিও 104টা টাইগার আসে টোটাল, আমি দেখেছি। সেন্ট্রাল জোনে কতটা আছে আমি জানি না, দেখা যাক যখন অ্যামাউন্টটা দেখতে পাই। লেটস হোপ ফর দ্য বেস্ট। এই বলে আমি এই ভিডিওটা শেষ করছি। তো সবাই দয়া করে সঙ্গে থাকবেন এর পরের ভিডিওতে। আপনার যদি ভালো লাগে ভিডিওটা একটু লাইক আর শেয়ার করে দেবেন, আর অন্যান্য বন্ধুদের মধ্যে যাতে করে আর কি আরও বিভিন্ন মানুষ দেখতে পান এই ভিডিওটা। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে একটু সাবস্ক্রাইব করে নেবেন। জায়গাটি খুবই সুন্দর কাজিরাঙ্গা, আমি অবশ্যই রেকমেন্ড করবো, আসবেন আসামে। দারুণ সুন্দর জায়গা। ইট ইজ ওয়েল কানেক্টেড গৌহাটির সাথে, নওগাঁর সাথে, তেজপুরের সাথে, এই ধরনের জায়গার সাথে ওয়েল কানেক্টেড। আবার গৌহাটির সাথে তো সারা ভারতই কানেক্টেড, কোনো অসুবিধা নেই। এয়ারপোর্ট দিয়ে লোকে যাতায়াত করছে কন্টিনিউয়াস। তো এই বলে বন্ধুরা আর বাড়াবো না ভিডিওটাকে। এই বলে আমি এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন এই চ্যানেলটি। আমি অতি শীঘ্রই আবারও আরেকটি কাজিরাঙ্গার এবার টাইগার সাফারি নিয়ে ভিডিও আনবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।